রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল সহ বিএনপির 4 জ্যেষ্ঠ নেতা আলোচনায়। স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে এখন বিচার দাবি হাস্যকর, মন্তব্য রাশেদ খানের। বঙ্গোপসাগরে লঘুচাপ, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা। 2 সীমান্তে 15 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ। বিনামূল্যে ফেসবুক ভেরিফাইড ব্যাজ আনছে মেটা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকার ও বিএনপির উচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী দলটির 4 জ্যেষ্ঠ নেতার নাম রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়াও সাবেক একজন প্রধান বিচারপতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ আমলার নামও আলোচনায় রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তবে দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি সেদিকেই এখন সবার নজর। বর্তমান সরকার দেশকে স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে চায় বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটি হচ্ছে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া। আজ রাজধানীর নভ থিয়েটারে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। তিনি বলেন, পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের উপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে কথা বলেন তিনি। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে রাশেদ খান এই মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে। নাহিদ ইসলামরা যদি সংবিধান মেনে সদ্যবিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, সেক্ষেত্রে দায় মুক্তির প্রসঙ্গ আসতো না এবং সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ঘোষণা নেওয়ার সুযোগ থাকত। রাশেদ খান আরও বলেন, কিন্তু সদ্যবিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে এক প্রকার ক্ষমা করে দিয়ে নতুনভাবে বৈধতা দিয়েছিল নাহিদ ইসলামের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আপনি কাউকে ক্ষমা করে দিয়ে ও এক প্রকার নতুনভাবে মূল্যায়ন করে আবার তার বিচার দাবি করতে পারেন না। নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন রাশেদ খান। তিনি বলেন, বরং নাহিদ ইসলামদের ভুলের জন্য তাদের উচিত জাতির কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা। তারা এখন জনগণকে আইওয়াশ করতে রাষ্ট্রপতির বিচার দাবি করছে, কিন্তু এই বিচার কেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় করেনি? সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে এবার এখন তারা বিচার দাবি করছে, যা হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সহকারী আবহাওয়া
বিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে আবারও অবৈধ ভিওআইপি কারবারে জড়িত থাকার প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য প্রতিষ্ঠানকে 18,40,000 টাকা জরিমানা করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য গ্রামীণফোনকে নোটিশ দিয়েছে বিটিআরসি। নোটিশে বলা হয়, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ রেগুলেটরি প্রসেস এবং টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে। সম্প্রতি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি মামলার অভিযানে 164টি এবং চট্টগ্রামের হালিশহর থানার আরেকটি মামলার অভিযানে 20টি সিম জব্দ করা হয়, যেগুলোতে অবৈধ ভিওআইপি কার্যক্রম চলছিল। বিটিআরসির হিসাবে প্রতি অবৈধ সিমের জন্য 10,000 টাকা হারে মোট 18,40,000 টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দিনাজপুরের বিরামপুর সীমান্তে 8 জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ 9 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 4 জন পুরুষ ও 2 জন নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যায় এবং বর্তমানে শূন্য রেখা থেকে প্রায় 30 গজ ভেতরে অবস্থান করছে। বিজিবি জানিয়েছে, বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। 2 সীমান্তেই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এআই তৈরি ভুয়া প্রোফাইল ও স্ক্যাম ঠেকাতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ফেসবুক ভেরিফাইড ব্যাচ চালু করছে মেটা। এই ব্যাচ পেতে ব্যবহারকারীকে একটি ছোট্ট সেলফি ভিডিও দিয়ে পরিচয় যাচাই করতে হবে। যাচাই সম্পন্ন হলো প্রোফাইলে একটি বিশেষ ব্যাচ দেখানো যাবে, যা নিশ্চিত করবে অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন। মেটা জানিয়েছে, এটি তাদের পেইড মেটা ভেরিফাইড সেবার থেকে আলাদা। শুরুতে এই ব্যাচ প্রোফাইল মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে দেখা যাবে। তবে এটি কোনো ব্যবহারকারীর আচরণের নিশ্চয়তা দেয় না। 18 বছর বা তার বেশি বয়সী এবং ভালো অবস্থায় থাকা অ্যাকাউন্টধারীরা ধাপে ধাপে এই সুবিধা পাবেন। মেটার আশা, নতুন এই উদ্যোগ ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে সহায়তা করবে এবং ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়াবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।